আমরা শহরে যারা ব্যাচেলার থাকি তাদের যে কতটা দুর্ভোগ এবং কষ্ট আসলে সেটা আপনাদেরকে বাস্তব আমি দেখাচ্ছি। যখন আমার বউ মারা গেল ২০২২ সালে তখন সেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমি ঢাকা আসি আমার বউকে সে বিদায় করে যখন আমি তাদের সব কিছু মিলিয়ে দিয়ে দোয়া টোয়া সব কিছু শেষ করে যখন আমি ঢাকায় আসি তখন আমার এই দৃশ্যটা আসলে আগে আমার বউ আমারে পাক করে খাওয়াইতো। তখন আমার খুব আমি তো বইসা খাইতাম। তখন তো আমার কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, সময় মতো বাজার করলেই এনাফ ছিল। কিন্তু এখন আমার পাকাইয়ে খাইতে হবে। আসলে যে একটা ছেলের জন্য যে পাক করাটা যে কত কষ্ট সেটা দিছে। প্যাঁচ কাটতে গেছি, দেখেন যে প্যাঁচের অবস্থা হয়েছে এত কাদা কাটতেছে যে প্যাঁচের জন্য চোখে অজারে মানে বৃষ্টির মতো পানি পড়ে যে আসলে বউ মরণের সময় মানুষ এত কাদা কাঁদে না, যেটা প্যাঁচ কাটতে যাই আমার যে অবস্থাটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চোখের পানি, নাকের পানি, হোগার পানি একসাথে হয়ে গেছে। এই থুইলাম প্যাঁচ, প্যাঁচ কাইটা কাটতে কাটতে দেখা যাচ্ছে এখন আমি দেখছি আমি শর্টকাটের ভিত্তিতে যে রান্নাটা করব, বেগুন ভাজবো, ডিম ভাজি করব। কারণ আমার আবার ডিউটিতে যেতে হবে। তাই তো দেখতেছেন এখানে যে তেল দিলাম, কড়াইতে তেল দিয়ে পরে এখন কি করব আমি চিন্তা করতেছি। এদিকে ভাত উঠলো, পরে এদিকে সব কিছুই রেডি, মানে কোনটা থুয়ে কোনটা কি করব আমি দিশে পাচ্ছি না। আমি নিজেও দেখতেছি আবার যে তেলের শিশিটা থুইছি এটা আবার এই যে রোমা গেছে পইরে অবস্থা দেখছেন। মানে এটা মেয়ে লোকে কীভাবে সামলায় সেটা আমার আসলে মাথায় ধরে না, যে তারা এত কষ্ট করে আসলে আমাদের জন্য। আসলে আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না, তাদেরকে আমরা অনেক সময় গালমন্দ করি, আসলে এটা ঠিক না। এইবার পেঁয়াজের সাথে মরিচ দিয়ে এরপর ডিমটারে এইভাবে ফাড়াইলাম। ফাড়াবার পরে দেখেন এখন এইদিকে ডিমটাকে এখানে এর ভিতরে ফেটে আবার দিমু। এদিকে আপনার একটু মরিচ টরিচ সব কিছুই রেডি আছে, দিলাম ডিম। দেখেন ডিম হইতে আছে কপালে দুর্গতির কথা। এখন আমি যেটা স্মরণ করছি, বউ থাকলে এতটা কষ্ট হতো না। এখন যে কষ্টটা আমরা করতে আছি সেই কষ্টটা, এটা ব্যাচেলার জীবন। ২০২২ সালে যে ঘটনা, আমার ওয়াইফ মারা যাওয়ার পরে যখন আমি ঢাকা আসি ৪-৫ মাস পরে, তখনই আমার এই দৃশ্যগুলো আপনাকে দেখাচ্ছি। যে এই যে দেখেন এখন ডিম যে ভাজবো, ডিম যাই পরে আমি কোনো সময়ে কখনো এভাবে রান্না করি নেই। তবে এই যেখানে যে রান্না করতেছে, তবে মাঝে মাঝে কিছুটা অনেক সময় ডিমবাজি করতাম, কিন্তু সে রকমের পুড়ে যাচ্ছে। এখন কিভাবে এই বেগুনের সাথে মরিচ টরিচ, একটু হলুদ মরিচ যেগুলো কেমিক্যাল সব কিছু দিয়ে যেমনি হয় মোটামুটিভাবে, কোন আমার কথা হচ্ছে মোটামুটি সেদ্ধ হইলেই, খাবার উপযোগী হইলেই হবে, বেশি একটা সুন্দর লাগবে না। কারণ আর পাচ্ছি না এত কষ্ট, মানে আর সহ্যতে। এদিকে ডিম পড়ে যাচ্ছে, ডিমের দিকে যদি আমি ওইখানে বেগুনে তেল মাখতে যাই এবং মশলা মাখতে যাই তখন এদিকে এলে ডিম পড়ে যাচ্ছে। যাই হোক, আমি অবশেষে ডিমটারে উঠাইলাম, উঠে এখানে রাখি, যা করে আল্লাহ। এদিকে ডিমটাকে উঠিয়ে রাখে, এদিকে ভাতের অবস্থা দেখছেন যে যে অবস্থা আছে। এখানে আবার কই মাছ, পাশে আবার আমাদের বরিশালের বাসায় ওই মরিচকে আবার কই মাছও বলে, কেউ রহস্য করে। মরিচ তো মরিচই, কই মাছ বলে একটু রহস্য করে। আসলে যখন মানুষ অভাবে ছিল কয় কী দিয়ে ভাত খাইছে, কয় কই মাছ দিয়া, মরিচ পোড়া দিয়া সেটা বলে না। আমার এটা এক সময়ের কালে খুব চল ছিল। এখন আর সেই মরিচ পোড়ার দিন এখন আর নাই, মানে কেউ মরিচ পোড়া দিয়ে খায় না। তাই আমি এখন এই বেগুনগুলারে আমি এখন এই যে হলুদ দিলাম, একটু মরিচ দিলাম, পেস্ট টেস্ট দেখেন সাথে আছে, এটার সাথে মিক্স করে দেখি কি হয় কীভাবে। কারণ আমি এটা সম্পূর্ণভাবে রেসিপিটা আপনি ইউটিউবে দেখে দেখে আসলে আমি এটা দেখতেছি যে বেগুন কীভাবে ভাজে। তারপর দেখলাম অনেক সময় জাল, মানে আগুনের তাপ বেড়ে যাচ্ছে, তখন একটু কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এখন আবার এই বেগুনগুলো পাশে পাশে দিলাম, দেখি কি দিয়া কি হয়, কি দিয়া কি হয়। দেখা যাচ্ছে আমি ওখানে বেগুনের সাথে আবার পেস্ট দিয়ে দিলাম। আসলে মনে হয় ভুলই করছি, কারণ পেস্টে এত ফলে দেওয়া উচিত না, পেস্টের লাস্টে দেখা উচিত ছিল। তারপরও বুদ্ধির অভাবে যাই হোক এগুলো বুঝতে পারিনি, কারণ এই বিষয়ে তো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা যাচ্ছে। এদিকে বসা ভাত রান্নাম, ভাতের অবস্থা দেখতে আছেন কীতে কী হয়ে গেল, ভাতের অবস্থান কিভাবে কি হয় এগুলো আপনি দেখতে পাচ্ছেন। এরপর ভাই আমি কি করব, যখন আমি এগুলো উল্টোইতে যাই তখন দেখা যাচ্ছে অনেক আমার কেমন জানি আমার কাছে লাগে। এদিকে এদিকে দেখা যাচ্ছে বেগুন হয় না, কিন্তু পেঁচ হয়ে গেছে, পেঁচ হয়ে দিকে পুড়ে যাচ্ছে। মানে একদম পুরো একটা ঝামেলার ভিত্তি পড়ে গেছে যে কোনটা থুয়ে কোনটা করব। এখন আবার অনেক সময় দেখা যাচ্ছে
এখন আবার যে তেল কি দেবো না এটা চিন্তা করতেছি। অনেক সময় বললে তৈলাক্ত বেশি হইলে আবার দেখা যাচ্ছে এমনি হয়ে যায়, গ্যাস্ট্রিক হয়ে যায়। এই জন্য আবার তেলটা একটু কমাই দিছি, কিন্তু তেল বাগড়ি দিয়ে পুড়ে যাচ্ছে দেখেন। আর তেল না দিলেও নয়, কিন্তু কি করব আমি চিন্তা করতেছি, দিক দিয়ে আবার করই পুড়ে যাচ্ছে। যাক, বেচালার জীবন একভাবে চললেই হয়, মোটামুটিভাবে বেচালার জীবন। আসলে মানুষ জীবনে অনেক কথাই বলো যে আমি তোমাকে দেখবো বা করবো। আসলে বাস্তব এগুলো মুখের কথাই বলে, কিন্তু কাউকে কেউ এই এই জগতে মানে হেল্প করে না, সেটাই আমি দেখলাম। যাই হোক, বাটিটি আমি ধুইলাম, ধোয়ার পরে অনেক বউর অনেকেই রান্নাঘরে আসে, মধ্যে অনেক বউর কথা স্মৃতিগুলো মনে পড়লো, যে আমাকে তো এইভাবে রান্না করে খাওয়াইতে আমাদের সেই 9 বছরের দাম্পত্য জীবন কতটা স্মৃতি মধুরময় ছিল। কিন্তু আজকে সেই স্মৃতিগুলা চোখের সামনেই ভাসে, কিন্তু আমি মনে করি কিন্তু ঘটনা হইবে কি, কিন্তু সেই লোকটাকে তো খুঁজলেও আমি পাইতেছি না। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এত কষ্ট করে আমাকে এত ভালোবাসা দিয়ে যে রান্না বান্না করে খাওয়াচ্ছে, জীবনের লাইফ পার্টনার এত কষ্ট ওর জীবনে করছে, কিন্তু বাস্তব জিনিসটা এখন আমি উপলব্ধি করতেছি যে কতটা মেয়ে শ্বশুরবাড়ি এসে মানে স্বামীর জন্য যে কতটাই, স্বামীকে ভালো রাখার জন্য যে কতটাই আর রান্না বান্না করে কতটাই ভালো হয়েছে। আসলে আমি তো এখন 2 পদ রান্না করছি, শুধু ভাজি শর্টকাটের ভিত্তিতে, কিন্তু আমার ওয়াইফ সে তো 3-4 পদের তরকারি রাঁধতো, কত কষ্ট করতো, মাছ ভাজি করতো, অনেক সময় শাক সবজি টবজি সব কিছু মিলিয়ে সে সংসার জীবনটাকে সুন্দরভাবে আগলিয়ে রাখার চেষ্টা করত, এবং আমাকে কিভাবে ভালো রাখা যায়, আমার পোশাক আশাক সব কিছু এবং ধুয়ে দিত। অনেক আমার জন্য অনেক কষ্ট করতো, কিন্তু এই বাস্তব জিনিসটা যখন আমি আমার জামা কাপড় ধুই বা এবার রান্না করি এখন, তখন আমি বুঝি যে কষ্ট জিনিসটা কি। আসলে আমরা যারাই পুরুষ আছি এদেরকে আসলে একটা কথাই জানা উচিত, যে কোনো সহজে মানে পারতের সাধ্যে মহিলাদের সাথে খ্যাচকাজ বা তাদের সাথে খারাপ বিহেভ করা আমাদের একদম উচিত না। তারা এই ঘরটাকে, আমি যখন মানে আমার সহধর্মিণী ছিল তখন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতো, আর এখন দেখেন কত আউলা জাউলা, মানে কি বলবো, মানে একদম পুরা মানে আউলা জাউলা হয়ে অনেকে ময়লা হয়ে রয়েছে। এদিকে দেখেন ঘরের দিকে যাইতে গেছে এই যে বাইগুন পরে, আরে বাইগুনওয়ালা দ্বার পুড়িয়ে যায় ঠিক আছে, আরে খাইছে গেছে সব পুড়িয়া, কপালটাই আসলে পোড়া, আসলে বাইগুন পুড়লে আর দোষের কিসের। এভাবে যাই হোক, এভাবে করতে করতে আমি দেখা যাচ্ছে এক পর্যায়ে বাইগুন ভাজা শেষ করতে আছি প্রায়। এখন মানে দেখা যাচ্ছে এক সাইড পড়ছে, এক সাইড পড়তেছে না, আমার মনে হয় তেলের অভাবে। যাই হোক, তেলটা ওই সাইডে আছে, কিন্তু এখন জাল এক সাইডে বাড়াইয়ে দিলে এক সাইডে কমাইয়ে দিলে কীভাবে হয়। তো অনেকে রেসিপি দেখায় যে এই জিনিসটা ভালো হয়, আসলে দেখা যাচ্ছে আমরা ব্যাচেলার যারা, এটা শর্টকাটের জন্য অনেক উত্তম করে, মানে দেখা যাচ্ছে যাদের টাইম শর্ট থাকে তারাই একমাত্র এই এই পদ্ধতিটা অবলম্বন করবেন। যাই হোক, সব কিছু তো যে রান্নাবান্না যেভাবে করা, কিন্তু একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, সেটা হচ্ছে সব